দুটো দেশ, একটা দেশ সন্ত্রাসবাদের জনক, সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, আর আরেকটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। সুতরাং তফাৎ ছিল, আছে, থাকবে। পেহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে যে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে অত্যন্ত ঠান্ডা মাথায় ডিল করছে ভারতবর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কড়া অ্যাকশন নেওয়ার আগে যে কূটনৈতিক জায়গাটা, যে ঘুঁটি সাজানোর জায়গাটা, সেইটা কিন্তু ঠান্ডা মাথায় করে যাচ্ছে ভারত। ভারতের অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছেন যে এখনো কেন কড়া অ্যাকশন হচ্ছে না, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যখন কড়া অ্যাকশন অ্যাকচুয়ালি শুরু হবে, পাকিস্তানের হাতে বাটি ছাড়া আর কিচ্ছু থাকবে না, সেটা সুনিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে অন্যদিকে আরেকটা দেশ পাকিস্তান, যাদের চোরের মায়ের বড় গলা, ভারতকে টাইট দেবো, ভারতের সমস্ত কিছুকে আমরা চাপে ফেলে দেবো, এইরকম একটা অ্যাটিচিউড নিয়ে তারা চলছে। কিন্তু সেইটা করতে গিয়ে আখেরে নিজেদের পিছনে আছলা বাঁশটা নিজেরাই ঢুকিয়ে দিচ্ছে। একদিকে তো ভারতের বিরুদ্ধে গেছে, গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় খেয়েছে। অন্যদিকে ভারতকে টাইট দিতে যাব এই মানসিকতা দেখাতে গিয়ে সেখানেও নিজেরা কার্যত মুখ থুবড়ে পড়েছে, এবং যে অবস্থায় গেছে সেখানে আগামী দিন পাকিস্তানের লোকজন আর খেতে পাবে কিনা সেটাই বড় হয়ে দেখা দিচ্ছে। কি কি ঘটনা ঘটেছে আজকে, খুব ইন্টারেস্টিং বেশ কিছু আপডেট এসেছে। নাম্বার ওয়ান যেটা হয়েছে, পেহেলগাম হামলায় জাতিসংঘের নিন্দা, পাকিস্তানের কূটকৌশলে ধাক্কা। দেখুন, এই যে পেহেলগাম হামলা হয়েছে, পেহেলগামে যে আতঙ্কিরা এসে এইভাবে হিন্দুদের ধর্ম দেখে বেছে বেছে মেরে গেছে, সেই জায়গাটা নিয়ে এটা যে জাতিসংঘে যাবে এটা একদম জানা কথাই ছিল। বিশেষ করে এই ঘটনার পর প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেন যে সিন্ধু চুক্তি আপাতত স্থগিত করে দেওয়া হবে, এবং সেই জায়গা থেকে পাকিস্তানকে কিন্তু রীতিমতো একটা ঝামেলায় ফেলা হবে। এখন সিন্ধু চুক্তি বাতিল হয়ে যাওয়ার ফলে একদিকে দেখছেন ঝিলামের জল ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে বন্যা পরিস্থিতি হয়ে গেছে, আর মূল সিন্ধু নদের জল আটকে দেওয়া হয়েছে, সেখানে খরা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আর এই জায়গাটায় সব থেকে আগে পাকিস্তান যেখানে ছুটে গিয়েছিল সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, কেননা তাদের উপস্থিতিতেই এই সিন্ধু চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। এখন এই জায়গাটায় গিয়ে পাকিস্তান যে কিছু করতেই পারবে না, সেটা কূটনৈতিকভাবে আগেই ভারত মেপে নিয়েছিল। কেননা যেটা নিয়ম হচ্ছে, যদি এই রকম কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয় এবং কোনো পক্ষ সেই চুক্তি ভঙ্গ করে, তখন বিশ্বব্যাংকের কিছু করার থাকে না। যদি দুপক্ষই সেখানে আসে, সেখানে কোনো রিভিশনের দরকার হয়, সেখানে কোনো মধ্যস্থতার দরকার হয়, তখনই একমাত্র ওয়ার্ল্ড ব্যাংক এখানে ঢুকতে পারে। পাকিস্তান যেটা চেয়েছিল, যে ভারত যেহেতু এই জলের মতো জিনিস সেটাকে আটকে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, এর ফলে প্রবলেম হচ্ছে, এই ওয়ার্ল্ড ব্যাংক ভারতকে অর্থনীতি নিয়ে কোনো একটা কিছু ঝামেলায় ফেলুক। কিন্তু পরিষ্কারভাবে ওয়ার্ল্ড ব্যাংক জানিয়ে দিয়েছে যে না, এই রকম কোনো কিছু করার এখতিয়ার ওয়ার্ল্ড ব্যাংকের নেই। আর দু নম্বর কথা, যদি থাকতো তাহলেও করতো না, কেননা পাকিস্তান হচ্ছে ভিখারির জাত। শুধুমাত্র তারা বিভিন্ন দেশ থেকে ধার করে যায়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার করে যায়, সেটা শোধ দিতে পারে না। আর অর্থনৈতিকভাবে বিদেশি মুদ্রার ভান্ডারে ভারত কোথায় পৌঁছে গেছে আজকে, সেটা সকলেই জানে। সুতরাং সেই অর্থনীতির স্বাভাবিক অঙ্কে পাকিস্তান কোথাও পাত্তা পেত না, ফলে তাদের জাতিসংঘে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু জাতিসংঘে এই জায়গাটা টেনে নিয়ে যাওয়ার পরেই সেখানে জাতিসংঘ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, পেহেলগাঁওয়ে যেটা হয়েছে সেটা শুধুমাত্র সন্ত্রাসবাদী হামলা, এর বাইরে অন্য কোনো ডেফিনেশন এর নেই। এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্ব লড়ছে, জাতিসংঘ তার পাশে আছে। অর্থাৎ সরাসরি ভারতবর্ষের নাম নেয়নি যে ভারতবর্ষের পাশে আছি, কিন্তু জাতিসংঘের এই নোট পৃথিবীতে একটা একটা কিন্তু বড় পজিশন ভারতে তৈরি করে দিল। তার কারণ হচ্ছে যে জাতিসংঘ যখন বলছে এটাকে সন্ত্রাসবাদ এবং তার বিরুদ্ধে লড়াই করার দরকার আছে, যারা নিউট্রাল, যারা ভারতপন্থী তাদের কথা তো ছেড়েই দিন, যারা নিউট্রাল তারাও কিন্তু এই ইস্যুতে পাকিস্তানকে সাপোর্ট করতে পারবে না। এইবার এই যে ঘটনাটা ঘটেছে, এইখানে আরেকটা মজার জিনিস হয়েছে। ওই বললাম না, পাকিস্তানের এইখানে একটু মেটেরিয়াল কম আছে না, সুতরাং তারা ভাবছিল তারা খুব চালাকি করে কাজটা করবে। এই যে ঘটনাটা ঘটিয়েছে, সেখানে টিআরএফ হচ্ছে মুখ্য ভূমিকায় আছে। তারা প্রথম দিনই জানিয়ে দিয়েছিল যে তারাই এই আতঙ্কির কাজটা করেছে। এখন সেই জায়গা থেকে পাকিস্তানকে চেপে ধরা হচ্ছিল যে তোমরাই তো এদের লালন পালন করেছো, সুতরাং সন্ত্রাসবাদের সঙ্গে তোমাদের হামলা আছে, এই জন্যই তোমাদের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি এবং আগামী দিনে কড়া স্টেপ নেব। কিন্তু মুশকিল হচ্ছে, এই টিআরএ পরবর্তীকালে ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে বলে, ওই যে যে বিবৃতিটা এসেছিল টিআরএফ এর তরফ থেকে 4 দিন বাদে তারা জানায়, এটা অ্যাকচুয়ালি ভারতের যে প্রতিরক্ষা দপ্তর রয়েছে, তারা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করে, তারা ইন্টারনাল অডিট করে দেখেছে, এটা তাদের বিবৃতি নয়, তাদের এর সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই। এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক বা যারা এইসব ওয়ার টোয়ার করে, মানে সাইবার ওয়ার করে, তারাই এটাকে হ্যাক করিয়ে করিয়ে দিয়েছে, এটা সম্পূর্ণ ভারতের কারসাজি। এবার একটা জঙ্গি সংগঠন, তাদের আবার ইন্টারনাল অডিট, তারা আবার তদন্ত করে দেখছে, এসব গালভরা অনেক কথা বলেছে।
কিন্তু যাই হোক, সেই যুক্তিটাকে দেখিয়ে পাকিস্তান সোজা ভাষায় বলে দেয় যে এই টিআরএফ কোনো মতেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তারা তো পরিষ্কারভাবে বলছে যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং এই বিবৃতি ভারতই করিয়েছে, সুতরাং তাদেরকে সেফগার্ড করতে হবে। তাদের নাম এই বিবৃতিতে, জাতিসংঘের যে বিবৃতি সেখানে সে থাকলে চলবে না। এবং যখন পাকিস্তান এই কথা বলে তখন চায়না তাদেরকে কড়া মানে ভালোভাবে সাপোর্ট করে দেয় এবং জাতিসংঘ সেটা মেনে নেয়। এই টিআরএফ এর কোনো রকম কোনো নাম তারা সামনে নিয়ে আসেনি। তার মানে এই টিআরএফ কে পাকিস্তান সেফগার্ড করতে চাইছে, তাদেরকে সুরক্ষা দিতে চাইছে এবং তাদের নামটাকে হোয়াইট লিস্টিং করতে চাইছে। এই বার্তা আজকে জাতিসংঘের সামনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু যখন চীন এখানে পাকিস্তানকে সাপোর্ট করছে, আমেরিকা কিন্তু তার বিপক্ষে পরিষ্কারভাবে বলে গেছে। গতকালই আমেরিকার যে গোয়েন্দা দপ্তর রয়েছে এফবিআই, তার যে প্রধান ক্যাশ প্যাটেল, তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই যে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ হতে চলেছে এই পেহেলগাঁও কাণ্ডে, সেখানে এফবিআই এর ফুল সাপোর্ট ভারতের সঙ্গে আছে। এবং ভারতও কিন্তু তাদের এনআইএ এবং অন্যান্য তদন্তকারী সংস্থাকে নামিয়ে দিয়েছে। তারা যে প্রাইমারি তদন্ত করেছেন সেখানে টিআরএফ এর যোগ স্পষ্টভাবে প্রমাণ সহ চলে এসছে। এবং আমেরিকাও কিন্তু সেই কাজটাই সাহায্য করছে, এফবিআইও সেই কাজটাই সাহায্য করছে। ফলে আগামী দিনে এই টিআরএফ পেহেলগাঁও কাণ্ডের পিছনে ছিল এবং এই টিআরএফ এর জনক হচ্ছে পাকিস্তান, তাদেরকে লালন পালন করছে পাকিস্তান, সমস্ত প্রুফ জাতিসংঘের সামনে ভারতবর্ষ এবং আমেরিকা মিলিতভাবে রেখে দেবে। তখন চীনও আর সাপোর্ট করতে পারবে না এবং পাকিস্তান এই যে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে সেই কাণ্ডে একঘরে হতে চলেছে। ধাক্কা নাম্বার 1। ধাক্কা নাম্বার 2, আমি বললাম না ভারতকে টাইট দেবো। ভারতকে টাইট দিতে গিয়ে তারা যেটা করেছে, ভারতীয় বিমানের আকাশপথ বন্ধ করে নিজের পায়েই কুড়ুল মেরেছে পাকিস্তান, কোটি কোটি ডলারের ক্ষতি। পাকিস্তান বলে, ভারত যখন 5 দফা দাবি করলো, একটা জানিয়ে দিল, ঘোষণা করলো, তখন পাকিস্তান বলছিল ভারতকে টাইট দেবে এবং তারা 8 দফা ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম ছিল ভারতীয় বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। তার ফলে কি হবে? তার ফলে ভারতীয় বিমানদের ঘুরে যেতে হবে। এখন পাকিস্তানের আকাশপথ কেন ভারতের বিমানকে ব্যবহার করতে হয়? ধরুন ভারতবর্ষ থেকে মধ্যপ্রাচ্য, মিডল ইস্টে যেতে হবে, দুবাই যেতে হবে, কাতার যেতে হবে, তাহলে এই পাকিস্তানের উপর দিয়ে দিল্লির ফ্লাইটগুলো যেত। আর যদি ধরুন লন্ডন যেতে হবে, হিথ্রো, তাহলে সেই এখান দিয়ে দুবাই, দুবাই থেকে হিথ্রো, মানে কি যান এখান থেকে জানেন সেটা। তো এই যে আকাশপথটা আছে এটা ভারতকে ব্যবহার করতে দেবে না। তাহলে লাভটা কি হবে? তাহলে ভারতকে অল্টারনেটিভ রুট নিতে হবে। অল্টারনেটিভ রুটটা কি? সেটা হচ্ছে মুম্বাই আসতে হবে, মুম্বাই থেকে আরব সাগরের উপর দিয়ে গিয়ে দুবাই যেতে হবে এবং সেই হিথ্রো, যাই হোক সেই একই রুট। মানে এই যে পাকিস্তানের উপর দিয়ে শর্ট রুটটা হচ্ছিল সেটাকে ইউজ করতে পারছিল না, এর ফলে লং রুট নিতে হবে। জ্বালানির খরচ বেড়ে যাবে, জ্বালানির খরচ যেহেতু বাড়বে এই ফ্লাইটের প্রাইস বেড়ে যাবে, এইটা পাকিস্তানের ধারণা ছিল। কিন্তু এবার কি ঘটনাটা ঘটছে? আসল ঘটনা হচ্ছে যে কোনো দেশের আকাশসীমা যদি আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে বহন করতে, মানে সেটাকে ব্যবহার করতে হয়, তাহলে রুল হচ্ছে সেই দেশকে একটা টাকা দিতে হবে। এই বোয়িং যে 372 বিমানগুলো হয় আর কি, সেইগুলোর ক্ষেত্রে একটা ফ্লাইট যে যায় ওই আকাশপথটা যে ক্রস করে, সেটার জন্য ওই $580, $600 কাছাকাছি পাকিস্তানের আর্নিং হতো। এবার সারাদিনে ভারতবর্ষ থেকে যে ফ্লাইটগুলো যেত, সেই টাকাটা যদি হিসেব করা যায়, 1 মাসে কয়েক লক্ষ ডলার সেটা পাকিস্তানের মুনাফা হতো। এখন যেহেতু আকাশপথ ব্যবহার বন্ধ করে দিয়েছে, তাহলে ওই টাকাটা তার পাকিস্তানের আর্নিং হবে না। এমনিতেই পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাড়ার শূন্য, খুব কম, এবং তাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। সেই জায়গা থেকে এই যে অ্যাভিয়েশন থেকে তারা টাকাটা পেত, এই ফ্লাইটগুলো যাচ্ছে বলে যে টাকাটা পেত, সেই আর্নিংটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তাহলে ভারতবর্ষ কোথায় প্রবলেমে পড়লো? ভারতবর্ষে কোনো প্রবলেমই নেই। কেননা এই মুম্বাই থেকে যে যাত্রাপথটা দুবাই হবে বা মিডল ইস্টে হবে বা ইউরোপে হবে, সেই পথটা তারা ম্যাক্সিমামটাই কভার করছে আরব সাগরের উপর দিয়ে। ফলে এক্সট্রা ফুয়েল যদি লেগেও থাকে, সেই এক্সট্রা ফুয়েলটা এই যে পাকিস্তানকে $600 করে দিতে হতো, সেই জায়গা থেকে কাট অফ হয়ে যাচ্ছে। ফলে টিকিটের প্রাইসে কিন্তু কোনো হেরফের হচ্ছে না। যেটা মনে করছিল পাকিস্তান যে এই পথটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ভারতীয় এয়ারলাইন্সের প্রাইস অনেকটা হাই হয়ে যাবে, কিচ্ছু হচ্ছে না। এই ট্যাক্সটা আমার বেঁচে যাচ্ছে, সেটা আমার ফুয়েলিং এর কাজে লাগছে, অলমোস্ট সেম প্রাইসই আছে। এবং সেই জায়গা থেকে মাঝখান থেকে নিজেদের ক্ষতিটা করে ফেলেছে পাকিস্তান। ধাক্কা নাম্বার 2, তাদের অর্থনীতি কিন্তু খারাপ হচ্ছে। এবার ধাক্কা নম্বর 3 আসছি। সেটা হচ্ছে ভারতবর্ষ বলেছে যে ওই ওয়াঘা আটারি যে বর্ডার আছে সেটা আমরা বন্ধ করে দিচ্ছি, কোনো ভারতীয় মাল পাকিস্তানে যাবে না, পাকিস্তান থেকেও কিছু আমরা নেব না। এর ফলে পাকিস্তান সব থেকে যেটা প্রবলেমে পড়ে গেছে সেটা হচ্ছে ওষুধ। ওষুধটাই পাকিস্তানে তৈরি করতে পারবে না, কেননা পাকিস্তানের যে ওষুধ তৈরির যে ব্যবস্থা রয়েছে, তার 30 to 40% জিনিস ভারতবর্ষ থেকে যেত।
এখন ভারতবর্ষ যেহেতু এই জায়গাটা পাঠানো বন্ধ করে দিচ্ছে, তাহলে তাদের ওষুধের একটা সংকট তৈরি হয়ে যাবে। এবার ওষুধের সংকট হয়ে গেলে তার অল্টারনেটিভ কি আছে? রাশিয়া বা চায়না থেকে তাদের নিতে হবে। রাশিয়া বা চায়না থেকে নিতে গেলে কি প্রবলেম আছে? সেখানে প্রাইসটা অনেকটা বেশি। এবং ২ নম্বর, আজকে বললাম আর কাল থেকেই শুরু হয়ে যাবে সেই বাণিজ্য, এতটাও সোজা জিনিস নয়। এটাকে চালু করতে বেশ কিছুদিন সময় লাগবে। ফলে তাদের দেশে ওষুধ, সেই জিনিসটা কিন্তু স্কেয়ারসিটি দেখা দেবে, অপ্রতুল থাকবে, কালোবাজারি শুরু হয়ে যাবে এবং সেটা যত বেশি হবে সেখানকার মানুষ কিন্তু তত বেশি ঝামেলায় পড়বে। এই সরকারের বিরুদ্ধে রোষ তত বেশি বাড়তে থাকবে। ভারত যে কূটনৈতিক গেমগুলো খেলছে সেগুলো দেখুন। পাকিস্তান নিজের জালেই নিজে জড়াচ্ছে। শুধু ওষুধ, ওষুধ নয়, আরও জিনিস রয়েছে। এই যে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি হচ্ছে, খরা হচ্ছে, বন্যা হচ্ছে এবং আগামী দিনে বিদেশি ভান্ডার ফুরোতে পারে। এই সব পরিস্থিতিতে পাকিস্তানে ভারত বাণিজ্য বন্ধ করে দিয়েছে, ভারত থেকে জিনিসপত্র আসবে না। এই সমস্ত কিছু নিয়ে পাকিস্তানের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। দামের আগুনে পুড়ছে পাকিস্তান। ১ লিটার রান্নার তেল ৫০০ টাকা, ডিমের ট্রে বিকোচ্ছে ৯০০ টাকাতে। মানে ওই ৩০টা ডিমের যে ট্রে হয় সেইগুলো বিকোচ্ছে একটা তার দাম হচ্ছে ৯০০ টাকা। মানে একটা ডিমের দাম ৩০ টাকা হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এখানে যেটা লিখছে সেটা হচ্ছে যে সানরাইজ পাকিস্তানের ওয়েবসাইট অনুসারে এখানে ১ কেজি ছোলার ডালের দাম এখন ৩৮০ টাকা, ১ লিটার রান্নার তেলের দাম ৫০০ টাকার বেশি, ১ কেজি বেসনের দাম ১৯৫ টাকা, চিনির দাম ১ কেজি ১৭৫ টাকা, দুধের দাম ১৪০ থেকে ১৫০ টাকা লিটার, ৬টি ডিমের দাম ১৪৫ টাকা, আর ৩০টি ডিমের ক্রেট বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯২০ টাকা। আপেলের দাম ৫০০ টাকা ছাড়িয়েছে। এই হচ্ছে অবস্থা। এবং শুধু এই একটা মিডিয়া জানাচ্ছে এরকমই নয়। আরেকটা মিডিয়া TV9 বাংলা, তারাও বলছে চাল ৩৫০ টাকা, মুরগির মাংস ৮০০ টাকা, পেটে খাবার জুটবে তো, যুদ্ধ করবে কি পাকিস্তান? সেখানে তারা যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী বলছে পাকিস্তানে মুরগির কেজি এখন ৭৯৮ টাকা পাকিস্তানি মুদ্রা, চালের দাম ৩৩৯ টাকা পাকিস্তানি মুদ্রা, ১ ডজন মুরগির দাম না ১ লিটার দুধের দাম ২২৪ পাকিস্তানি মুদ্রা, ৫০০ গ্রাম পাউরুটির দাম ১৬১ পাকিস্তানি মুদ্রা, আলুর কেজি ১০৫ টাকা পাকিস্তানি মুদ্রা, তারপর টমেটোর দাম সেটা প্রায় ৮০ টাকা পাকিস্তানি মুদ্রা। এই এখন পাকিস্তানের বর্তমান সিচুয়েশন। এখনো কিন্তু যুদ্ধ শুরু হয়নি, কড়া অ্যাকশন শুরু হয়নি। তাহলে কি হচ্ছে? জাতিসংঘে গিয়ে মুখ পুড়েছে, সন্ত্রাসবাদ হয়েছে, জাতিসংঘ জানিয়ে দিয়েছে। সেখানে টিআরএফকে ডিফেন্স করতে গেছে, ফলে টিআরএফ যে পাকিস্তানের পালিত সন্তান সেটা প্রমাণিত হয়ে গেছে। এদিকে ভারতীয় গোয়েন্দা এবং আমেরিকা গোয়েন্দাদের হাতে যে নথি এসে গেছে, যে প্রমাণ এসে গেছে, টিআরএফই এই পেহেলগাঁও কাণ্ডের পিছনে ছিল, সেইটা জাতিসংঘে আগামী দিনে প্লেস হবে। ফলে পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর এবং সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়ছে, এই জায়গা থেকে জাতিসংঘের সার্টিফিকেটটা পেয়ে যাবে। ফলে পাকিস্তানের আর ডিফেন্ড করার কোনো জায়গা নেই। ওয়ার্ল্ড ব্যাংক আগেই তাদেরকে মানা করে দিয়েছে, তোমরা সিন্ধু জলবন্টন চুক্তিতে ঢুকবো না, তোমাদের মধ্যে ঝামেলা তোমরা মিটিয়ে নাও। ২, এয়ারলাইন্স বন্ধ করেছে, রুট বন্ধ করেছে, সেই জন্য পাকিস্তানের রেভিনিউর ক্ষতি হচ্ছে। ভারতের এয়ারলাইন্সের প্রাইস কিচ্ছু বাড়েনি, ওই ট্যাক্সটা বাঁচার জন্য সেটা জ্বালানির খরচের সঙ্গে মিউচুয়াল হয়ে যাচ্ছে, ফলে টিকিটের দাম একই আছে, ভারতবাসীদের উপর কোনো এফেক্ট নেই। ৩, পাকিস্তানে বাণিজ্য বন্ধ হয়েছে, ফলে ওষুধ নিয়ে কালোবাজারি হবে, হাহাকার শুরু হয়ে গেছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তার মানে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল, ভারতকে টাইট দিতে চেয়েছিল, আর নিজেদের জালে জড়িয়ে পাকিস্তান এখন ল্যাজে গোবরে হয়ে গেছে। এটাই হচ্ছে ট্যাকটিক্যাল যুদ্ধ। বিনা যুদ্ধেই পাকিস্তানকে খতম করো, এইভাবেই জ্বলে পড়ে শেষ করো। এটাই নরেন্দ্র মোদী প্রশাসন করে যাচ্ছে। আগামী দিনে আর কি হবে সেটা পরের কথা, কিন্তু ইনিশিয়াল যে স্টেপগুলো নেওয়া হয়েছে না, তাতেই পাকিস্তানের এই অবস্থা। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।